আজকের স্থানাঙ্ক জ্যামিতির ক্লাসে আমি যে বিশেষ অংশটি নিয়ে আলোচনা করব সেটি হলো লোকাস এবং ইকুয়েশন টু লোকাস, অর্থাৎ বাংলায় বললে যেটা হয় সঞ্চার পথ এবং সঞ্চার পথের সমীকরণ। এই অংশটি স্থানাঙ্ক জ্যামিতির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ। লোকাসের যে ধারণা বা সঞ্চার পথের যে ধারণা সেটি আমাদের খুব ভালোভাবে বুঝে নিতে হবে, কারণ এর পরে আমরা যতগুলো অধ্যায় করব স্থানাঙ্ক জ্যামিতির সব জায়গাতেই কিন্তু কিছু সমস্যা থাকবে এই সঞ্চার পথ সংক্রান্ত বা লোকাস সংক্রান্ত। তাই লোকাস বা সঞ্চার পথ এর মূল বিষয়বস্তুটা কী সেটা আমরা আলোচনা করব এবং তারপর ধাপে ধাপে আরও কিছু অঙ্ক আমি দেখাবো। প্রথমে আমি আসি যে লোকাস বা সঞ্চার পথ বলতে কী বোঝায়। বলা হচ্ছে যে একটা বিন্দু সে দ্বিমাত্রিক সমতলে মুভ করছে, কিন্তু তাকে আমরা র্যান্ডামলি মুভ করতে অ্যালাউ করছি না। উই ডোন্ট অ্যালাউ P to move at random to this to its so its movement is governed by a rule or a set of prescribed rules or instructions বা restrictions। অর্থাৎ একটা নির্দিষ্ট নিয়ম মেনে বিন্দুটি একটি সমতলে গতিশীল। আমাদের কাজ হচ্ছে যে to derive an algebraic expressions for path traced by the moving point with the help of the coordinate geometry। স্থানাঙ্ক জ্যামিতির সাহায্যে আমরা যে পথ ধরে ঘুরছে, যে পথ ধরে সে গতিশীল, সেই পথটির একটি অ্যালজেব্রিক এক্সপ্রেশন অর্থাৎ একটা সমীকরণ আমি বের করার চেষ্টা করব। সেটাই হচ্ছে সঞ্চার পথের মূল বিষয়বস্তু। আমি আরও একবার খুব সংক্ষেপে আলোচনা করি যে একটি বিন্দু একটি সমতলে এমনভাবে গতিশীল যে সে র্যান্ডামলি মুভ করতে পারবে না, সেটা নির্দিষ্ট নিয়ম মেনে গতিশীল। তাহলে সে যে পথ ধরে ওই সমতলে গতিশীল, সেই পথটা কি বলা হচ্ছে? ওই বিন্দুর সঞ্চার পথ। দেখো সংজ্ঞাটা কি বলা হয়েছে, দ্য পাথ অ্যাজ ট্রেসড আউট বাই সাচ এ মুভিং পয়েন্ট ইন দ্য প্লেন ইজ কল্ড লোকাস বা সঞ্চার পথ। আশা করি বোঝা গেল যে সঞ্চার পথের মূল ধারণাটি কী। এরপরে আমরা আসবো কিছু এক্সাম্পলে আসি। For example, suppose O be a given point in the plane so that a point P moves on the paper so that its distance from O shall constant and equal to A। অর্থাৎ ও হচ্ছে একটা বিন্দু, একটা পেপারের ওপর আছে, একটা কাগজের ওপর ও একটা বিন্দু, পি একটা বিন্দু সেই সমতলের উপর ঘুরছে, অর্থাৎ সেই কাগজটার উপর ঘুরছে। কী নিয়ম মেনে ঘুরছে না, পি বিন্দুর অবস্থান ওই সমতলের উপর যেখানেই হোক না কেন, ও থেকে তার দূরত্ব, অর্থাৎ ও বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব সর্বদা হচ্ছে এ, ছোটো হাতের এ, অর্থাৎ ধ্রুবক। তাহলে তার সঞ্চার পথটা কী হবে? আমরা ছবির সাহায্যে যারা বোঝার চেষ্টা করি তার সঞ্চার পথ কী হবে। এই ছবিটা আমরা লক্ষ্য করি, এখানে ও হচ্ছে একটি বিন্দু, নির্দিষ্ট বিন্দু, আর পি হচ্ছে একটা গতিশীল বিন্দু। পি বিন্দুটি এই সমতলের উপর ঘুরছে, এমনভাবে ঘুরছে যে ও থেকে তার দূরত্ব সর্বদা ধ্রুবক। আমি ধরলাম যে দূরত্বটা 2 একক। তাহলে ছবিতে দেখা যাচ্ছে, দেখো ও পি ওয়ান সমান ও পি টু সমান ও পি থ্রি সমান ও পি ফোর। এই যে পি ওয়ান পি টু পি থ্রি পি ফোর করে P16 পর্যন্ত সবগুলি হচ্ছে পি বিন্দুর বিভিন্ন অবস্থান।
এবং এই পি বিন্দুটা যেখানেই থাকুক না কেন তাদের দূরত্ব কিন্তু সর্বদা ধ্রুবক। তার মানে OP1 OP2 পরস্পর সমান হবে, তার সঙ্গে OP6 OP9 OP7 OP12 OP15 এরকম প্রত্যেকটা দূরত্ব সমান হবে। তাহলে যে ও বিন্দুর সঞ্চারপথ কী হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে, সঞ্চারপথ হবে একটা বৃত্ত। অর্থাৎ ডট ডট দেওয়া পি বিন্দু অবশ্যই কী হবে না এই লাইনটার উপর অবস্থান করবে। এই যে বক্ররেখাটা, এই বক্ররেখার ওপর কিন্তু পি বিন্দু অবস্থান করবে। এর বাইরে যদি পি বিন্দু অবস্থান করে তাহলে কিন্তু ওই শর্ত আর মানবে না। অর্থাৎ এক্ষেত্রে পি বিন্দুর সঞ্চারপথ হলো একটি বৃত্ত। আমরা পরবর্তী উদাহরণে আসব। এরপরে সাপোজ A and B to given fixed points in the plane of the paper and a point P is to move in the plane of the paper so that its distance from A to B are always equal. সোজা কথায় যেটি সমতলে দুটি বিন্দু আছে, একটা A বিন্দু একটা B বিন্দু, অপর একটি বিন্দু P ওই সমতলে এমনভাবে ঘুরছে যে ওই পি বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব এবং ওই পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক। অর্থাৎ পি এ সমান পিবি। তাহলে পি বিন্দুর সঞ্চারপথ কী হবে? ছবিটায় আসি। দেখো সমতল দুটো বিন্দু নেওয়া হয়েছে, একটি বিন্দু হচ্ছে এ, অপর বিন্দু হচ্ছে বি। তাহলে আমি পি বিন্দুর কতগুলো অবস্থান নিয়েছি, P1 P2 P3 P4। সব ক্ষেত্রে দেখো AP1 BP1 সমান, AP2 BP2 সমান, AP3 BP3 এরাও সমান, AP4 BP4 এরাও সমান। সেক্ষেত্রে এই যে সরলরেখাটা এটা হচ্ছে কি এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। এবি এর লম্ব সমদ্বিখণ্ডকের উপর আমি যত খুশি বিন্দু নেব সকলেই কিন্তু এ বিন্দু এবং বি বিন্দু থেকে সমদূরবর্তী হবে। অর্থাৎ এখানে পি বিন্দুর সঞ্চারপথ হলো এই সরল রেখাটি। এবং আরও একটু পরিষ্কার করে দিই যে এখানে যদি এর বাইরে আমি কোনো বিন্দু নিই, অর্থাৎ P5 এখানে আছে, দেখতে পাবে এই দূরত্ব কিন্তু কখনোই সমান হবে না। অর্থাৎ এ P6 আর বি P6 এরা কিন্তু কখনোই সমান হবে না। এটাই হচ্ছে এই বিন্দুর সঞ্চারপথের ধারণা। অর্থাৎ এক্ষেত্রে বিন্দুটির সঞ্চারপথ হবে একটি বৃত্ত। আশা করি এটা বোঝা গেল। তারপর পরবর্তী সমস্যায় আসি। এই সমস্যার ক্ষেত্রে বলা হয়েছিল যে পি বিন্দুটি এমনভাবে গতিশীল যে দুটি নির্দিষ্ট বিন্দুর সঙ্গে সে সবসময় 90 ডিগ্রি কোণ তৈরি করছে। অর্থাৎ পি বিন্দুটি এ এবং বি বিন্দু কিন্তু স্থির, পি বিন্দুটি এই সমতলের উপর যেখানেই খুশি থাকুক না কেন সবসময় এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে। তাহলে পি বিন্দুর সঞ্চারপথ কী হবে? আমি এখানে পি বিন্দুর 3টি অবস্থান দেখিয়েছি, এরকম অসংখ্য অবস্থান দেখানো যেতে পারে। এখানে কি হবে? অবশ্যই পি বিন্দুর সঞ্চারবৃত্ত, কারণ আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়। অর্থাৎ এবিকে ব্যাস করে যদি আমরা বৃত্ত অঙ্কন করি তাহলে ওই বৃত্তের উপর যদি পি বিন্দু থাকে, অর্থাৎ বৃত্তের পরিধির উপর যদি পি বিন্দু থাকে তাহলে সমস্ত কোণগুলো, অর্থাৎ
পি এর যে কোনো অবস্থানের সঙ্গেই জন্য কিন্তু সে কোণটা হবে 90 ডিগ্রি। কিন্তু যদি আমি বৃত্তের বাইরে কোনো একটি বিন্দু নিই, তারপর যদি একে যোগ করি, তাহলে কিন্তু এই কোণ কখনোই 90 ডিগ্রি হবে না। তাই এক্ষেত্রে কিন্তু পি বিন্দুর সঞ্চারপথ হবে একটি বৃত্ত। এরকম অসংখ্য উদাহরণ দিয়ে দেখানো যায় যে সঞ্চারপথের মূল ধারণাটি কী। আমি আরও কয়েকটি এক্সাম্পলে আসব। এখানে একটি বৃত্তের সমীকরণের কথা বলা হয়েছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 4। আমরা এক্সের অসংখ্য মান বসাবো, বসিয়ে ওয়াইয়ের মান বের করব। এখানে কিছু মান দেখাই। এক্স সমান 2 হলে ওয়াই সমান 0, এক্স সমান যখন √3 তখন ওয়াই সমান 1, এক্স সমান যখন √2 ওয়াই সমান √2। কোথা থেকে পাচ্ছি মানগুলো? এই জায়গায় বসাচ্ছি। এখানে আমরা এক্সের মান বসিয়ে ওয়াইয়ের মান বের করছি। এরকম অসংখ্য মান পাবো। এই সমস্ত বিন্দুগুলো এখানে বসাই, দেখা যাবে এটা একটা বৃত্তের সমীকরণ তৈরি হচ্ছে। অল দিস পয়েন্টস আর রেসপেক্টিভলি represented by P1 to P16 and they will be found to be lie on a dotted circle whose center is O and radius is 2। অর্থাৎ এক্ষেত্রে এটা কিন্তু একটি বৃত্তের সমীকরণ হবে। আর একটা সঞ্চারপথ নিয়ে আলোচনা করি। Another example, let us trace the locus of the point whose coordinates satisfy the following equation: y square সমান 4x, y square সমান 4x এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে তার লোকাস বা তার পথ কীরকম হবে? এখানে উদ্দেশ্য হচ্ছে কিন্তু এখানে কিন্তু সঞ্চারপথের সমীকরণ দেওয়া আছে, সেটা হচ্ছে y স্কয়ার সমান 4x। আমি তার পথটাকে, অর্থাৎ সে কোন পথ ধরে ঘুরছে সেই পথটাকে আঁকার চেষ্টা করছি। দেখো এখানে কি ব্যাখ্যা বলা হয়েছে, ইফ উই গিভ দ্য নেগেটিভ ভ্যালু অফ এ এক্স, ওয়াই ইজ ইম্পসিবল। যেহেতু ওয়াই স্কয়ার সমান 4x এবং নিশ্চয়ই ওয়াই স্কয়ারের মান নেগেটিভ হবে না, তাই যদি আমরা এক্সের মান ঋণাত্মক বসাই তাহলে কিন্তু ওয়াইয়ের কোনো মান পাবো না। যার অর্থ হচ্ছে we see therefore that there are no points lying to the left of OY, অর্থাৎ OY এর বাম দিকে কোনো পয়েন্ট থাকবে না। ছবিটা আরেকবার আসার চেষ্টা করি। দেখো এটা OY, এর বাম দিকে কোনো বিন্দু যাবে না, সমস্ত বিন্দু যাবে তার ডান দিকে। কারণ বাম দিকে মানে সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্সের মান নেগেটিভ হবে। কিন্তু এক্সের মান নেগেটিভ হলে প্রদত্ত শর্ত অনুযায়ী ওয়াইয়ের কোনো মান আমি পাবো না। তাই এক্সের মান কিন্তু ঋণাত্মক হবে না, সব ধনাত্মক মান হবে। অর্থাৎ ও ওয়াইয়ের ডান দিকে যাবে, অর্থাৎ যেটা এক্স অ্যাক্সিসের পজিটিভ ডিরেকশন। আরও কি বলা হলো, ইফ উই give x any positive value, we see that y has two real corresponding values of which are equal but of opposite sign। অর্থাৎ যদি এখানে x এর আমরা যে কোনো ভ্যালু পুট করি তাহলে y এর আমরা দুটো ভ্যালু পাবো, they are equal in magnitude but opposite in sign। অর্থাৎ তাদের মান সমান কিন্তু চিহ্ন দুটি বিপরীত। যেমন এখানে দেখো x সমান যদি 1 বসাই তাহলে y হচ্ছে কত, y স্কয়ার সমান 4, দ্যাট মিনস y ইকুয়ালস টু প্লাস মাইনাস 2। যদি আমরা x এর মান 16 বসাই, y এর মান +8 অর -8, দুটোই সম্ভব। অর্থাৎ এক্ষেত্রে একটি x এর জন্য আমি দুটি করে y এর মান পাবো। এবার দেখি এটাকে গ্রাফে বসালে অর্থাৎ লেখচিত্র আঁকতে গেলে এর আকার কি রকমের হয়। এখানে দেখো ছবিটা ভালো করে,
প্রত্যেকটা এক্সের জন্য এটা এক্সের নির্দিষ্ট ভ্যালু, দুটো ভ্যালু পেয়েছে, একটা ওয়াইয়ের এই একটা ভ্যালু এবং ওয়াইয়ের এই একটা ভ্যালু, একটা প্লাস ভ্যালু একটা মাইনাস ভ্যালু, এবং ও পি ওয়ান অর্থাৎ এই দুটো দৈর্ঘ্য কিন্তু সমান কিন্তু অপোজিট ডিরেকশানে আছে। ঠিক একই রকমভাবে যদি এক্সের এই ভ্যালুটা হয় তাহলে এখানে পি ফোর এবং এখানে এই দুটো ভ্যালু কিন্তু সমান, অর্থাৎ একটা এক্সের জন্য আমি ওয়াইয়ের দুটো করে ভ্যালু পাচ্ছি, দুটো করে মান পাচ্ছি, দে আর ইকুয়াল বাট অপোজিট ইন সাইন। এভাবেই আমরা এই কার্ভটাকে ট্রেস আউট করতে পারবো। এই কার্ভটাকে আমরা ট্রেস আউট করবো এভাবে। কার্ভটা হচ্ছে এইটা হবে, এই কার্ভকে বলা হচ্ছে, এটাকে বলা হয় অধিবৃত্ত। তোমরা পরে শিখবে যে অধিবৃত্ত বলতে কি বোঝায়। এই কার্ভটাকে বলা হচ্ছে অধিবৃত্ত বা প্যারাবোলা, অধিবৃত্ত বা প্যারাবোলা। আশা করি এই অংশটুকু বোঝা গেল। এবার আমরা পরবর্তী জায়গায় আসবো যে কিভাবে আমরা যখন অঙ্ক করব আমরা কিভাবে সঞ্চার পথের সমীকরণ বের করব। ওয়ার্কিং রুল ফর obtaining the equation of locus. To find the equation of a locus of a moving point, we follow the following steps. কি কি স্টেপ আমরা ফলো করব? নাম্বার 1, যে কোনো একটি বিন্দু P নেব, টেক এনি পয়েন্ট P অন দ্য লোকাস, অর্থাৎ P বিন্দুর যে কোনো একটি অবস্থানের স্থানাঙ্ককে আমরা ধরে নেব। তারপরে ইউজিং দ্য জিওমেট্রিক্যাল কন্ডিশন স্যাটিসফাইড বাই দ্য মুভিং পয়েন্ট। এবার পি বিন্দুটি যে জিওমেট্রিক্যাল কন্ডিশনটা স্যাটিসফাই করে, যেটা অঙ্কে বলা আছে, সেই শর্তটাকে পি বিন্দুর ওপর প্রয়োগ করব। করলে আমরা কি পাবো? এক্সপ্রেস দ্য গিভেন কন্ডিশন ইন অ্যালজেব্রিক ফর্ম অফ এইচ অ্যান্ড কে। তারপরে আমরা এইচ এবং কে এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে যাব। অর্থাৎ যখনই আমরা একটা পার্টিকুলার অবস্থান, পার্টিকুলার বিন্দুর স্থানাঙ্ক এইচকে ধরে নিলাম, তার উপরে গিভেন যে রেস্ট্রিকশন বা কন্ডিশনটাকে ইম্পোজ করলাম, তাহলে তখন আমরা এইচ এবং কে এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। পরের স্টেপে, ফোর্থ স্টেপে আমরা কী করব? রিপ্লেস এইচ বাই এক্স অ্যান্ড কে বাই ওয়াই, অর্থাৎ এইচকে এক্স দ্বারা রিপ্লেস করব এবং কে কে ওয়াই দ্বারা রিপ্লেস করব। করলে আমরা কিন্তু ইকুয়েশনের লোকাসের ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে লোকাস বের করার পদ্ধতি। আমরা আলোচনায় আসবো এবারে কয়েকটা অঙ্কের মাধ্যমে, তাহলে ব্যাপারটা আরও বেশি পরিষ্কার হবে। এই অঙ্কটা দেখা যাক কি বলছে। এ পয়েন্ট মুভস so that its distance from the point -1 0 is always 3 times the distance from the point 0 2। অর্থাৎ একটি বিন্দু P এমনভাবে গতিশীল যে -1 0 বিন্দু থেকে তার দূরত্ব 2 0 বিন্দু থেকে তার দূরত্বের 3 গুণ। এখানে আমরা এই অঙ্কে এক্স ওয়াই ধরে নেওয়া হয়েছে, আমরা এইচকে ধরেও করবো অঙ্কটা। যে আমরা ধরলাম যে এই এক্স ওয়াই বা এইচকে এনি পয়েন্ট হুইচ স্যাটিসফাই দ্য গিভেন কন্ডিশন। তাহলে আমরা কি করেছি? হ্যাঁ, তোমরা এই অঙ্কটার ক্ষেত্রে অবশ্যই এক্সের জায়গায় এইচ এবং ওয়াইয়ের জায়গায় কে লিখেই অঙ্কটা করবে। তাহলে প্রথমে এইচ কে বিন্দু থেকে -1 0 দূরত্ব, অর্থাৎ এই অংশটা হয়েছে, দূরত্বের ফর্মুলা কাজে লাগিয়েছি। আর এইচ কে বিন্দু থেকে 0 2 বিন্দু দূরত্ব, অবশ্যই এটা হয়েছে। এবার কি হয়েছে? এই দূরত্বটি এটার 3 গুণ বসিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট আমরা উভয়কে বর্গ করে এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক পাবো। তারপর এইচকে এক্স দ্বারা রিপ্লেস করব এবং কে কে ওয়াই দ্বারা রিপ্লেস করব, তাহলেই আমরা সঞ্চার পথের সমীকরণ পেয়ে যাব।
এই অঙ্কটার ক্ষেত্রে আসি। The sum of the distances of a moving point from the point 30 and minus 30 is equal to n units. অর্থাৎ একটা বিন্দু সেটি সমতলে এমনভাবে গতিশীল যে 30 এবং -30 বিন্দু থেকে তার দূরত্বের সমষ্টি সর্বদা 10 একক। এখানে আমরা এইচকে বলে বিন্দুটাকে ধরে নিয়েছি। এনি পজিশন অফ দ্য মুভিং পয়েন্ট অন ইটস লোকাস। এবার আমরা কি করেছি, দূরত্ব বের করছি। অর্থাৎ এইচকে বিন্দু থেকে 30 বিন্দুর দূরত্ব, সেটা হচ্ছে এটা, দূরত্ব আমরা কাজে লাগিয়েছি যে এইচ মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ারের বর্গমূল। একই রকমভাবে -30 বিন্দু থেকে এইচকে বিন্দু দূরত্ব হলো। এবার যে সমষ্টি হচ্ছে 10 একক, এটা এই শর্ত আমার দেওয়া আছে। এবার এখান থেকে আমায় সরলীকরণ করে এইচ এবং কে এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে। আমরা কি করেছি, যোগফল 10, একটা সংখ্যাকে ডান দিকে নিয়ে গেছি, করে উভয়পক্ষকে বর্গ করেছি। তাহলে সরলীকরণ করেছি, করে আমার এই অংশটুকু এসছে, এটাকে পুনরায় আবার বর্গ করেছি, করলে আমরা এক্স এবং ওয়াই মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। তোমরা প্রত্যেকে খাতায় অঙ্কটি ধরে ধরে করবে। আমি ক্যালকুলেশনটা আলোচনা করলাম না, কারণ তার আলোচনাটা অনেক বেশি দীর্ঘায়িত হয়ে যাবে। যদি ক্যালকুলেশন করতে কোনো অসুবিধা হয়, বুঝতে কোনো সমস্যা হয়, পরবর্তী ক্লাসে যখন আমি এই বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো আমাকে জানাবে। নেক্সট, find the locus of a moving point P such that PA 2PA সমান 3PB। একই প্রবলেম আগের মতোই, যে পি বিন্দু, এটা এই বিন্দু হচ্ছে গতিশীল বিন্দু। এই পি বিন্দু হলো গতিশীল বিন্দু, এমনভাবে গতিশীল যে 2PA সমান 3PB। বসিয়েছি, উভয়পক্ষকে বর্গ করে নিয়েছি। এখানে বিন্দুটাকে x1 y1 ধরা হয়েছে। বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে ধরা হয়। তোমরা যখন অঙ্ক করবে অবশ্যই এইচকে ধরেই করবে, একরকম ধরেই অঙ্কগুলো করবে, বুঝতে সুবিধা হবে। এখানে দূরত্ব বের করা, দূরত্বের ফর্মুলাটা বসিয়ে দেওয়া হয়েছে, তারপর সরলীকরণ করা হয়েছে। করার পর আমরা x1-এর জায়গায় x এবং y1-এর জায়গায় y বসিয়ে দিয়েছি। দিলেই আমরা কিন্তু এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ পেয়ে যাব। পরবর্তী প্রবলেম, এটাও আগের অঙ্কের মতন, আমি এটা নিয়ে খুব বেশি আলোচনা করব না। বলছে পি বিন্দুটি এমনভাবে গতিশীল যে পি বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এটা, এবং এ বিন্দুর দূরত্ব, এদের অন্তরফল হচ্ছে 4 একক। এখানে পিএ মাইনাস পিবি সমান 4 করে নেওয়া হয়েছে। ধরে নেওয়া হয়েছে পিবিটা পি এর থেকে বড়। যদি অঙ্কে কিছু বলা না থাকে তাহলে আমরা উল্টোটা ধরেও করতে পারি, অ্যান্সার কিন্তু একই আসবে। তারপরে আবারও ডান দিকে নিয়ে গিয়ে বর্গ করা হয়েছে। এই অঙ্কটি নিয়ে আমি আর খুব বেশি আলোচনা করলাম না। তোমরা অবশ্যই এটি বাড়িতে খাতায় করবে, সমস্যা হলে আমাকে পরের দিন জানাবে। নেক্সট, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। দ্য এন্ড of the hypotenuse of a right angle triangle. Hypotenuse means অতিভুজ, তার অর্থ হচ্ছে অতিভুজ। and right angle triangles are, এটা বলা আছে, অর্থাৎ এটা সমকোণী ত্রিভুজ যার দুটি প্রান্তবিন্দু বলে দিয়েছি, এবং অতিভুজটা, এটা অতিভুজের প্রান্তবিন্দু অবশ্যই। তাহলে লোকাস অর্থাৎ থার্ড ভার্টেক্স, অর্থাৎ তৃতীয় বিন্দুর সঞ্চারপথ কী হবে? তাহলে আমরা তৃতীয় বিন্দু সি, তাকে আমরা x1 y1 ধরে নিয়েছি। আবারও যেটা বললাম আগের অঙ্কের মতো, এটাকে আমরা এইচকে ধরতে পারবো।
করার পর বিসি বের করেছি, এবি বের করেছি, এসে তিনটে বাহুর দৈর্ঘ্য আমরা এখান থেকে বের করে নেব। তারপরে আমরা পিথাগোরাসের উপপাদ্যের কাজে লাগাবো। এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার। যেহেতু কোণ এসিবিটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি বলা হয়ে আছে। এখান থেকে আমরা সরলীকরণ করে x1 এবং y1 মধ্যে সম্পর্ক পেয়ে যাব। তারপর আমরা x1কে x দিয়ে রিপ্লেস করব, y1কে y রিপ্লেস করব, তাহলেই আমরা সি বিন্দুর সঞ্চারপথ পেয়ে যাব। নেক্সট প্রবলেম, এটা আর একটা ধরনের সমস্যা, যেখানে ফাইন্ড দ্য লোকাস অফ এ পয়েন্ট পি হুজ কোঅর্ডিনেটস গিভেন বাই এই ফর্মে দেওয়া আছে। এটাকে বলে প্যারামেট্রিক ফর্ম। অর্থাৎ এখানে টি হচ্ছে প্যারামিটার, এক্সের সঙ্গে প্যারামিটার বা ভেরিয়েবলও বলা হয়। এখানে এক্সের সঙ্গে ওয়াই টি এর সম্পর্ক এবং ওয়াইয়ের সঙ্গেও টি এর সম্পর্ক বলা আছে। এই অঙ্কের ক্ষেত্রে আমরা সরাসরি যেটা করব, দুটি সম্পর্ক থেকে টিকে অপনয়ন করব, করলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। এখানে কি করা হয়েছে, 2 নম্বর সমীকরণ থেকে টি এর মান বের করা হয়েছে, করে সেটাকে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেওয়া হয়েছে। টি সমান হচ্ছে ওয়াই মাইনাস 1/2, 1 নম্বর সমীকরণ, এক্স সমান টি প্লাস টি স্কোয়ার। 1 নম্বর সমীকরণে ওই টি এর মানটি বসিয়ে দেওয়া হয়েছে, দিলেই আমরা কিন্তু সরলীকরণের পরে এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পেয়ে যাব, অর্থাৎ সঞ্চারপথ পেয়ে যাব। এখানে অ্যান্সারটি আছে, তোমরা দেখে নিতে পারবে। অ্যান্সারটি হবে ওয়াই স্কোয়ার সমান 4x + 1। এটাও কিন্তু একটা অধিবৃত্তের সমীকরণ, আমরা পরে শিখব এটা অধিবৃত্তের সমীকরণ। লাস্ট প্রবলেম যেটা আলোচনা করব, যে এ স্টিক অফ লেন্থ এল রেস্ট এগেনস্ট এ ফ্লোর অ্যান্ড এ ওয়াল অফ এ রুম। অর্থাৎ একটা দণ্ড, এই দুটো হচ্ছে ওয়াল, তার গায়ে একটা দণ্ড ঠেকানো আছে, এবং কি হচ্ছে দণ্ডটি begins to slide, অর্থাৎ গড়িয়ে যাচ্ছে অন দ্য ফ্লোর। ফাইনাল লোকাস অফ দিস মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্টের লোকাসটা কি হবে? তাহলে আমরা কি করছি, এবিটা এল, এটা ফিক্সড, এবি স্কোয়ার সমান এল স্কোয়ার, এটা ফিক্সড। এবারে এই বিন্দু স্থানাঙ্ক ধরে নেওয়া হচ্ছে, এটা 0, 2y1 আর 2x1 0। যেহেতু এটা এক্স অক্ষের ওপরে, তাহলে কোটির মান 0 হবে এবং এখানে ভুজের মান 0 হবে। করে আমরা পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগিয়ে দিয়েছি এখানে, পিথাগোরাসের উপপাদ্য না, জাস্ট দূরত্বের ফর্মুলা কাজে লাগিয়েছি। তারপরে আমরা এক্স এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক পেয়ে গেছি। তো এই হলো লোকাসের সম্বন্ধে ধারণা, এবং আমি বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এগুলো প্রত্যেকে মন দিয়ে শুনলে আশা করি সঞ্চারপথ সম্বন্ধে তোমাদের ধারণা আরও পরিষ্কার হবে, তোমরা বুঝতে পারবে। এটুকু খুব ভালো করে মন দিয়ে শুনবে, আমি পরবর্তী ক্লাসে সরলরেখা নিয়ে আলোচনা করব।